আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান, নিশ্চিত করেছে দুপক্ষই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে গণজমায়েত, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। সংবিধান লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে তারেক রহমানের আহ্বান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপির মন্তব্য। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসের মৃত্যুতে শোক, বহুমাত্রিক প্রতিভার অধিকারীর বিদায় সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসছে 19শে মে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা। এবং চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল তরুণ উদ্যোক্তা আশরাফুল, দেশের মাটিতে সুস্বাদু মিষ্টি আঙ্গুর উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা মা অ্যাওয়ার্ডে মনোনীতদের নাম ঘোষণার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের সাথে যোগাযোগ করছি। তাফিমুল, বর্তমানে শাহবাগের কি পরিস্থিতি আছে আমাদেরকে জানাবেন। এর আগে আমরা কৃষিবিভাগ বিরোধী যে জাতীয় ঐক্য রয়েছে সেখানকার যে প্রধান হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন। তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গণজমায়েত চলতে থাকবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে সংহতি প্রকাশ করে রয়েছেন। তারাও কিন্তু বলছেন আওয়ামী লীগের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে আজকের এই গণজমায়েত থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে রাত 8:30টার দিকে হচ্ছে উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেখান থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই বিষয়ে তারা কিন্তু আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। সেই সিদ্ধান্তের পরবর্তীতে কিন্তু এখান থেকে কি সিদ্ধান্ত জানা হয়, নতুন কি কর্মসূচি নেওয়া হয় সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে বলে এখানে গণজমায়েতের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে আরো যারা সাধারণ জনতা রয়েছেন তারাও বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গণজমায়েত তাদের চলতে থাকবে। একই সাথে কিন্তু সারা বাংলাদেশে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিও চলতে থাকবে বলে এই গণজমায়েত থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এ ছিল শাহবাগ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি নিরপেক্ষ স্থানের বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দুপক্ষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত 48 ঘণ্টা ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দুপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তারা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, ভারত ও পাকিস্তান আজ মাঝরাত থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, ভারত ও পাকিস্তান আজ মাঝরাত থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে। এর আগে অপারেশন সিন্দুরের জবাবে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে অপারেশন বুনিয়ান মারসুস শুরু করে পাকিস্তান। এতে বেশ কয়েকটি ভারতীয় বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও সীমান্ত চৌকি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান বাহিনী। উধমপুর, ভুজ, পাঠানকোট ও ভাটিন্ডা সহ বেশ কিছু বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলায় যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ভারত। এরপরে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও চীন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে রাজধানীর শাহবাগে চলছে গণজামায়াত কর্মসূচি। আন্দোলনকারীরা বলছেন, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাপে ফেলে যদি আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়া হয়, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। শাকির আদনানের রিপোর্ট। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা ও জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি, এর ৩ দাবিতে শাহবাগে 2 দিন ধরে অবস্থান কর্মসূচি। বিকেল ৩টায় গণজমায়েত হওয়ার কথা থাকলেও দুপুর থেকে শাহবাগে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ফ্যাসিবাদী গোষ্ঠী। স্বপ্ন চত্বরে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ ছাত্র জনতাকে গণহত্যা করেছে। এজন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দাবি আদায়ে আন্দোলন চালানোর আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, নমরুদ যেভাবে নমরুদের পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও ঠিক সেভাবে পতন হয়। শাহবাগের পাশাপাশি যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা ও বসিলা সহ সারা দেশে জুলাইয়ের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা। শাকির আদনান, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে কারো দায়িত্বে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তা তার জানা নেই। জনভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের শাহবাগের রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা বলেছেন, তাদের প্রত্যাশা এদেশের সব জাতিসত্তার মানুষ সমান অধিকার ভোগ করবেন। মানবিক, কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে বাংলাদেশ। সকালে দলটির পক্ষে 4 সদস্যের প্রতিনিধি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে। সে সময় মাইকেল চাকমা বলেন, 5ই আগস্টের পট পরিবর্তনের পরও রাঙামাটি, খাগড়াছড়িতে হত্যাকাণ্ড ও দমন পীড়নের ঘটনা ঘটছে, যা তাদের কাছে প্রত্যাশিত ছিল না। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে 3 পার্বত্য জেলার স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ।
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানিয়েছেন মাইকেল চাকমা। ইউপিডিএফ এর সাথে বৈঠকের সূচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরিতে সচেষ্ট কমিশন। চুক্তি হয়েছে বটে, কিন্তু এই চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়নি এবং সেই চুক্তি ছিল একটা দুর্বল চুক্তি। এই চুক্তির মাধ্যমে সেখানকার স্বায়ত্তশাসন ব্যবস্থা কায়েম হয়নি এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন সেই চুক্তি নিয়ে এখনো পর্যন্ত অনেক ওঠাউঠা হচ্ছে এবং ওই চুক্তি এত দুর্বল ছিল যে এটা চাইলে সরকার, যে কোনো সরকার তা বাতিল করে দেওয়ার মতো ক্ষমতা আছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ ও কৃষি জমি সুরক্ষা আইন চূড়ান্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতি বছর 0.1% কৃষি জমি নষ্ট হচ্ছে। বরেণ্য সঙ্গীত শিল্পী, সুরকার, সংগ্রাহক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 87 বছর। 21 পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যু বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মরহুম ও তার পরিবারের জন্য দোয়া করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাদি মাহমুদের রিপোর্ট। বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তফা জামান আব্বাসী ইসলামী ও লোকসঙ্গীত গবেষণা ও সংগ্রহে তার অবদান অনন্য। দীর্ঘ 50 বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি। 25টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া ও নজরুল গীতি পরিবেশন করে বাংলা সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি ছিলেন ইউনেস্কোর বাংলা ন্যাশনাল কমিটি অফ মিউজিকের সভাপতি। নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। বাংলাদেশ টেলিভিশনের বহু জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেন 21 পদক সহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোর 6টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। জোহরের পর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই ওনার গান শুনেছেন, ওনার কথা শুনেছেন। এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই। মুস্তফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল। আমরা এত বড় অভিভাবক আর পাবো না। মুস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন। এমন একজন মানুষ যিনি সারা জীবন সঙ্গীতের মধ্যে থেকে সঙ্গীতকেই তিনি তুলে ধরেছেন, সেটা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। তিনি নতুন প্রজন্মকে এমন করে জাগিয়ে তুলতেন, তিনি গানের মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতেন। তার চলে যাওয়া সত্যিকার অর্থে আমাদের সঙ্গীত অঙ্গনে একটি বিরাট ক্ষতি। যে আমি এত বড় মানুষের সান্নিধ্যে ছিলাম, কথাগুলো শুনেছি, গানগুলো শুনেছি, কিভাবে উদার কণ্ঠে গান গায়। 1936 সালে সংস্কৃতি পরিবারে জন্ম নেন মুস্তফা জামান আব্বাসী। তার পিতা আব্বাস উদ্দিন ছিলেন পল্লীগীতির অগ্রপথিক। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। সংস্কৃতি গবেষণায় অসামান্য অবদান রাখায় বাংলা সংস্কৃতি জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন মুস্তফা জামান আব্বাসী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা তদন্তে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদের নানা দুষ্কর্ম প্রতিনিয়ত গণমাধ্যমে আলোচনায় থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা বিনিময়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন তিনি। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল
তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং জনপরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার। ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি, তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি, ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিভেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না। সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন তারেক রহমান। আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের। তারেক রহমান বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা বলেছেন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনীয় সংশোধন করে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং শক্তিশালী কমিশন করা হবে বলেও তিনি জানান। গুমের ঘটনার বিচারের উপর জোর দিয়েছেন বিশিষ্ট জনেরা। মাঝালক মান্না রিপোর্ট। বিগত সরকারের সময় গুমের ঘটনার বিচারের জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত করার আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে অনলাইনে যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ডক্টর পিনাকি ভট্টাচার্য। প্রস্তাবিত অধ্যাদেশে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন আলোচকরা। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, তাহলে এই যে আমরা আশা করি কোনো গুম হবে না, এইভাবে একটা সেটআপ আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারী। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। এই আইনের অধীনে করা যায় কিনা বা করা যাবে এটা আমি বিশ্বাস করি, সেটার ব্যবস্থা করতে হবে। তা না হলে বিপুল সংখ্যক অপরাধ বিচারের বাইরে থেকে যাবে। গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ নামে নামকরণ করার প্রস্তাব করতে চাই, তাহলে যেন আমাদের গুমের শিকার ভিকটিম পরিবার পর্যাপ্ত সুরক্ষা এই আইনের মাধ্যমে পায়। আইন বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপদেষ্টারা। আমার মনে হয় না এখানে বিচারের মধ্যে ফাঁসিটা এখানে রাখার দরকার আছে, কারণ যাবজ্জীবন যদি আমরা সুষ্ঠু বিচার কার্য নিশ্চিত করতে পারি দ্রুততার সাথে, এবং সেখানে যদি এই হাইয়েস্ট যদি থাকে যাবজ্জীবন, আই থিংক দ্যাট শুড বি গুড এনাফ। যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি, ২ হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি, ৩ হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটরের পাশাপাশি সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের সঙ্গীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে ১৯ মে হবে দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এবারে ১৯তম আসরে ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন ২১ পদকপ্রাপ্ত দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। লালা নসীনের রিপোর্ট। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর বসবে আগামী ১৯ মে।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024 নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। উদ্দেশ্য সবকিছুতে একটা যে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশ ঘটানো এবং শুদ্ধ সংস্কৃতি শুদ্ধ সঙ্গীতের বিকাশ ঘটানো। আয়োজনটার 19 বছর হয়ে গেল। এর ভেতরে দেশের বাইরে একাধিকবার আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই আমরা বাংলাদেশের সঙ্গীত জগতের যারা পুরোধা ব্যক্তিত্ব, প্রতিষ্ঠা এমন একজনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। নজরুল সঙ্গীতের একজন অত্যন্ত গুণী শিল্পী, দীর্ঘ সময় ধরে সাধনা করে তিনি আজকে এখানে এসেছেন, ফেরদৌস আরা, তাকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমরা সঙ্গীত, সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরা, এর ধারাবাহিকতাকে বজায় রাখা, এর প্রবাহকে আরও উন্নত করা, এর প্রকাশকে আরও ভালো করা, এর পেছনে চ্যানেল আই বলতে গেলে জীবনের শুরু থেকেই তার চর্চাটা করে আসছে। আমরা যেই অনুষ্ঠানটার কথা বলছি, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সহযোগিতায় এগিয়ে এসছেন। আমরা তাদের ছাড়া আমরা এই ধরনের অনুষ্ঠান কখনোই করতে পারতাম না। এককভাবে এইসব অনুষ্ঠান করা সম্ভব নয়। সঙ্গীতের এই অনন্য আসরে নিজেদের যুক্ত হওয়া নিয়ে অনুভূতি ব্যক্ত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও। আমাদেরকে আপনারা ডেকেছেন বা আমাদেরকে আপনারা পাশে রেখেছেন। আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের মাননীয় এমডি স্যারের পক্ষ থেকে চ্যানেল আই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন আমাদের দেশীয় সংস্কৃতির জন্য একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এর জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গীতের উন্নয়নে চ্যানেল আই পরিবার কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটা একটা ভালো কাজ, এবং রয়্যাল এনফিল্ড এই ভালো কাজেরই সঙ্গী হওয়ার জন্য অ্যাসোসিয়েটেড হয়েছে। এবারের আসরে 18টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার। আমাদেরকে অনুপ্রেরণা এইসব স্বীকৃতি দিয়ে থাকে, আর এই স্বীকৃতির সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে স্বীকৃতি একজন শিল্পীর উন্নতির মূল একটি বিষয়, যা আমার ঝোলাটি বড় খালি ছিল এই সারাটি জীবনে। চ্যানেল আই যে কাজটি করে আসছে, সত্যি কথা বলতে কি এটি অন্য কোনো চ্যানেল করার আগে 10 বার চিন্তা করে। এই অ্যাওয়ার্ডটি এত বিশাল সেটি বলার মতো না, কারণ এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে, এটি নিউ ইয়র্কে হয়েছে, এটি সিঙ্গাপুরে হয়েছে। 19তম এই আসরের জন্য 2023 সালে বিভিন্ন মাধ্যমে রিলিজ পাওয়া গানগুলো থেকে সেরা গানগুলো বাছাই করেন দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামে তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ইতিমধ্যে তিনি নিজ বাগানের আঙ্গুর বাজারজাত শুরু করেছেন। আশরাফুলের বিশ্বাস, দেশের মাটিতে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। থোকা থোকা আঙ্গুর ঝুলে আছে লতাভরা গাছে, দেখে মনে হতে পারে বিদেশের কোনো আঙ্গুরের বাগান, কিন্তু এই দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদর গ্রামের। তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম তার ছোট ভাই তরিকুল ইসলামকে নিয়ে নিজস্ব 3.5 বিঘা জমিতে গড়ে তুলেছেন এই আঙ্গুরের বাগান। স্যার, আমরা কল্পনা করে নিচ্ছি স্যার এই পরিমাণে প্রোডাকশন আসবে। যখন প্রোডাকশন ডে বাই ডে ইনক্রিজ করছে, আঙ্গুর মোটা হচ্ছে স্যার, এটা নিচু হয়ে গেছে। কত গাছ? স্যার 700+ পার গাছে। এভরিথিং করো স্যার, মাছা, কীটনাশক, ঔষধ সমস্ত কিছু দিয়ে 1000-1200 কি 1300 এর উপরে যাবে না স্যার। আমার সব কিছু মিলে স্যার 1-10 লাখ টাকা ইনভেস্ট আছে। বাগান থেকেই আঙ্গুর বিক্রি হওয়ায় ভালো লাভ পাচ্ছেন তিনি। বিনিয়োগের তুলনায় মুনাফা নিশ্চিত করতে সফল হয়েছেন। পাইকাররা এসে বলতেছে স্যার সমস্ত বাগানের ফল আমরাই নিব, আমাকে দিতে হবে 300 টাকা করে দাম বলছে ওরা, কিন্তু স্যার এটার বাজার ভ্যালু আরো বেশি হবে। আপনি আশা করছেন কি এখান থেকে, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে, ঝড় বাদল বিশাল? স্যার আমি পার গাছে ইনশাল্লাহ 15 কেজি করে পাবো এভারেজ। উদ্যোক্তা মনে করছেন আঙ্গুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে। এটা ইজি একটা চাষ। আমি চাই যেন বাংলাদেশের কৃষকরা এই আঙ্গুর চাষ করে, শুধু নিজেরই ডেভেলপ না স্যার, এখানে যেহেতু 3000 কোটি টাকা প্লাস আমরা আঙ্গুর আমদানি করে থাকি স্যার, হিউজ বৈদেশিক মুদ্রা আমাদের সেভ হবে স্যার। বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষকদের জন্য।
ঘটে। আমরা নিজে সমস্ত অঞ্চল আঙুর বাগান ঘুরে দেখে কোনটা করলে ভালো হবে, প্রত্যেকটা চাষির বাগানে যে আমরা আঙুর বাগান দেখে এসেছি, দেখে আসার পরে সিদ্ধান্ত নিয়ে তারপর লাগানো হয়। এভাবে আঙুরের চাষ হলে বছরে আমরা প্রায় ৩,০০০ কোটি টাকা সাশ্রয় করতে পারবো। সম্ভাবনাময় এই আঙুর এখন আর টক নয়, দারুণ মিষ্টি। উদ্যোক্তারা বলছেন আঙুরের চাষের জন্য সুষ্ঠু বাজার কাঠামো এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে আঙুর বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার, বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা ইসরায়েলি হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত, বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত। গাজা ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 124 জন। এর মধ্যে গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলায় একই পরিবারের 5 জন প্রাণ হারান। গাজার রাফা সহ আরও কয়েকটি শহরে ইসরায়েলের নির্বিচারে হামলায় হতাহতের ঘটনা ঘটে। নিটল ডাটা বিশেষ সংবাদ। মা দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রত্নগর্ভা মাদের সম্মাননা জানাচ্ছে আজাদ প্রোডাক্টস। রাজধানী পল্টন আজাদ সেন্টারে সংবাদ সম্মেলনে 2023-2024 সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত রত্নগর্ভা মায়েদের নাম ঘোষণা করা হয়। এবছর সাধারণ ক্যাটাগরিতে মিসেস মার্তুজা নুসরাত এবং মোসাম্মদ ফরিদা বেগম সহ 23 জন, বিশেষ ক্যাটাগরিতে মিসেস শাহানা সিরাজ ও মোসাম্মদ মুসলিমা খানম রানা সহ 8 জন মনোনীত হয়েছেন। 11 মে রোববার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ এক যুগ পর দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর নির্বাচন হয়েছে। 2025 থেকে 2027 সাল পর্যন্ত 2 বছর মেয়াদের এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়, ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। রাজধানী বাংলা মোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষারায় BKME এর নিজস্ব ভবনে 2টি কেন্দ্রে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ভারত পাকিস্তান পরিস্থিতিতে IPL এর পর এবার স্থগিত PSL, IPL এর বাকি ম্যাচ আয়োজন করতে চায় ইংল্যান্ড। ফিরে এলাম বিরতির পর, এবারে খেলার খবর। ভারত পাকিস্তান উত্তেজনা এবার স্থগিত করা হয়েছে। পাকিস্তান সুপার লিগ PSL এর বাকি ম্যাচগুলো ফের কবে খেলা শুরু হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান, নিশ্চিত করেছে দুপক্ষই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে গণজমায়েত, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসের মৃত্যুতে শোক, বহুমাত্রিক প্রতিভার অধিকারের বিদায় সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। 19তম চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসছে 19 মে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা। এবং চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল তরুণ উদ্যোক্তা আশরাফুল, দেশের মাটিতে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।